চিলড্রেন, আমরা এখন আছি বাংলা ক্লাসে। আমরা আমাদের বাংলা ক্লাসে পড়ছি আমরা ছাত্রদল নামক একটি কবিতা। আমরা বাংলা ক্লাসে পড়ছি আমরা ছাত্রদল নামক একটি কবিতা। আমি আগের দিন তোমাদের এই কবিতাটির মূল ভাব প্রথমে আলোচনা করেছিলাম, তার সঙ্গে কবি পরিচিতিও আলোচনা করেছিলাম এবং কবিতাটির প্রথম যে 2-3টে প্যারাগ্রাফ সেগুলো আমাদের পড়া হয়ে গিয়েছিল। প্রথম 3টে প্যারাগ্রাফ আমাদের পড়া হয়ে গিয়েছিল, 4টে প্যারাগ্রাফ আমরা পড়েছিলাম। আজকে আমরা এই কবিতার একদম শেষে প্রায় চলে এসেছি। তাহলে চলো আমরা কবিতাটি শেষ করি, অর্থাৎ কবিতাটি লাইন বাই লাইন পড়ে এর বিষয়বস্তু সম্পর্কে জানব। তারপর এই কবিতার যে ওভারঅল কি বলতে চেয়েছে, পাঠের মূল ভাবটি আরেকবার আলোচনা করব এবং তার সাথে যেটা বলবো যে এই কবিতার ব্যাক কোয়েশ্চেন এবং কবিতাটি কতটা প্রাসঙ্গিক সেটা নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। তাহলে চলো আমরা পড়ছি কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতা আমরা ছাত্রদল। আমরা ছাত্রদল এই কবিতাটির প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। আমরা আগের দিন পড়েছিলাম কতটা না, প্রথম প্যারাগ্রাফে বা প্রথম প্যারায় আমরা কি পড়েছিলাম যে আমরা ছাত্রদল, আমাদের পায়ের তলায় মুড়ছে তুফান, ঊর্ধ্বে বিমান ঝড় বাদল, আমরা ছাত্রদল। মোদের আধার রাতে বাধার পথে যাত্রা নাঙা পায়, আমরা শক্ত মাটি রক্তে রাঙাই বিষম চলার ঘায়, যুগে যুগে রক্তে মোদের সিক্ত হলো পৃথ্বীতল, আমরা ছাত্রদল। কবি প্রথম দুটো স্ট্যান্ডারে বলতে চেয়েছেন যে ছাত্রদল বা যুবশক্তি তারাই দেশের শৌর্য এবং বীর্যের প্রকাশক। তারা দেশের এবং দশের মানুষের উদ্ধারের জন্য বা এক সঠিক সুষ্ঠু সমাজ ব্যবস্থার জন্য তারা অবিরত নিরবচ্ছিন্ন সংগ্রাম করে যায়। এই সংগ্রামকে নিয়েই আমাদের আজকের কবিতা। ছাত্র সমাজ বা ছাত্র সম্প্রদায় কীভাবে এই নিরন্তর সংগ্রাম করে চলে, জীবনের মায়া বিপন্ন করে। শুধু তাই নয়, কবি এটাও বলেছেন সবাই যখন বুদ্ধি জোগায় আমরা করি ভুল, সাবধানীরা বাঁধ বাঁধে সব, আমরা ভাঙি কুল। অর্থাৎ ছাত্র সমাজকে সবাই তাদেরকে ক্ষুদ্রতর গণ্ডিতে আবদ্ধ হবার কথা বলে, তাদের ক্ষুদ্রতর স্বার্থকে অনেক বেশি করে তাদের চোখের সামনে তুলে ধরা হয়। কিন্তু বলছে সবাই যখন বুদ্ধি জোগায়, সবাই হয়তো বলে ওই কাজটা করিস না, কিন্তু ছাত্র সম্প্রদায় কিন্তু থেমে থাকে না, তারা ওই সেই কাজটাই করে। বলছে আমরা সেই ভুলটাই করি। এবং শুধু তাই নয়, আমরা দারুণ রাতে আমরা তরুণ রক্তে করি পথ পিছল। বলছে জীবনের পথ কাটা ভরা, সেই কাটা ভরা পথ অর্থাৎ সমাজকে শোষণমুক্ত সমাজের জন্য, সমাজকে আরও বেশি অনেক যুক্তিবাদী পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সমগ্র মানব জাতির কল্যাণ সাধনের উদ্দেশ্যে কিন্তু ছাত্রদল তাদের নিরবচ্ছিন্ন সংগ্রাম করে চলে। এবং তাতে কি হয়, তাতে তাদের রক্তে পথ পিচ্ছিল হয়ে যায়। মানে অনেক সময় অনেক তাজা প্রাণ কিন্তু চলে যায়, অনেক ছাত্র তারা নিহত হয়, অনেক মা তাদের সন্তান হারায়। তাও কিন্তু গণ অভ্যুত্থান বা গণ আন্দোলন, ছাত্র আন্দোলন থেমে থাকে না। এইভাবেই বলছে যে কণ্ঠে মোদের কুণ্ঠাবিহীন নিত্যকালের ডাক। জানে ছাত্ররা যে তাদের এই অনবরত সংগ্রামে, নিরন্তর সংগ্রামে তারা বাঁচতেও পারে, মরেও যেতে পারে। তৎসত্ত্বেও কিন্তু তাদের সংগ্রাম থেমে থাকে না। তাদের এই সংগ্রামকে কেন্দ্র করেই কিন্তু তাদের এই যে বলছে তারা যে মোদের চক্ষে জ্বলে জ্ঞানের মশাল, এই জ্ঞানের মশাল মানে চেতনার মশাল, প্রকৃত শিক্ষার মশাল, যে প্রকৃত শিক্ষা মানুষকে ভালোবাসতে শেখায়।
অর্থাৎ যে প্রকৃত শিক্ষা মানবিকতার জয়গান গায়, যেই প্রকৃত শিক্ষা মানুষকে নতুনের পথে এগিয়ে নিয়ে যায় পুরাতনকে সাথে করে। অর্থাৎ বলছে এই যে কবি বলেছেন শেষের দিকে যে আমরা তাজা খুনে লাল করেছি সরস্বতীর শ্বেতকমল। দেবী সরস্বতী জ্ঞানের প্রতীক। দেবী সরস্বতী শুধু জ্ঞানের প্রতীক যে তা নন, তিনি হচ্ছেন শান্তির প্রতীক। এবং তার এই জ্ঞানের মূর্তি বা সবার মধ্যে কনসাসনেস বা চেতনা জাগ্রত করে দেন তিনি। বলছেন সেই সরস্বতীর লাল শ্বেত কমলকে, অর্থাৎ বিদ্যা যেখানে হচ্ছে, অর্থাৎ কলেজ ইউনিভার্সিটি যেখানে দেবী সরস্বতীর আলয়, অর্থাৎ দেবী সরস্বতী যেখানে পূজিতা হন, সেই সব জায়গাতেও কিন্তু ছাত্র আন্দোলনের ফলে অনেক সময় রক্তগঙ্গা বয়ে যায়, প্রচুর ছাত্র লিখিত হয়। তাই এক্ষেত্রে কবি বলছেন আমরা তাজা খুনে লাল করেছি সরস্বতীর শ্বেতকমল। তাহলে আমরা এতটুকু কিন্তু আগের দিন পড়েছিলাম, আগের দিন আমরা এতটুকু পড়েছি। আজকে আমরা এই কবিতাটির শেষটা পড়ব। রয়েছে ওই দারুণ উপপল্লবের দিনে আমরা দানি শির। ওই দারুণ উপপল্লবের দিনে আমরা দানি শির। উপল্লব মানে হচ্ছে কোনো রকম জাতীয় বিপর্যয়, অর্থাৎ তোমরা নিশ্চয়ই ডিজাস্টার ম্যানেজমেন্ট সম্পর্কে পড়েছো। সেরকম বলছে যে কোনো একটা সময়ে যখন জাতীয় বিপর্যয় হয় তখন আমরা দানি শির, আমরা আমাদের মাথা পেতে দিই। মোদের মাঝে মুক্তি কাঁদে বিংশ শতাব্দীর। এই কবিতাটা বিংশ শতাব্দীর 20th সেঞ্চুরিতে লেখা। নাও দিস ইজ 21st সেঞ্চুরি। সো বলেছেন যে বিংশ শতাব্দী মানে 20th সেঞ্চুরির মুক্তি সূর্য আমাদের মাঝে কাঁদছে। অর্থাৎ যেই সময় বা যেই পরিপ্রেক্ষিতে কাজী নজরুল ইসলাম কবিতাটি লিখেছিলেন, সেই সময় গোটা ভারতবর্ষ জুড়ে চলছে স্বাধীনতার যুদ্ধ। সেই স্বাধীনতার যুদ্ধে মূল যারা অংশগ্রহণ করছেন, আপামর জনসাধারণ সেই যুদ্ধে নিজেদেরকে যুক্ত করলো, মূলত ছিল কিন্তু সমাজের যুব সম্প্রদায়। সুতরাং কবি বলছেন যে কোনো জাতীয় বিপর্যয়ের সময় আমরা দানিশীল। জাতীয় বিপর্যয় বলতে যেমন ধরো রিসেন্ট এই যে আমফান হলো, আমফান একটি জাতীয় বিপর্যয়, সবাই সেখানে দেখো ত্রাণ নিয়ে চলছে। সুতরাং এগুলোকে বলা হচ্ছে ন্যাশনাল ডিজাস্টার। মোদের মাঝে মুক্তি কাঁদে বিংশ শতাব্দীর। আমাদের মাঝেই বিংশ শতাব্দীর যে মুক্তি সেটা কাঁদছে। মোরা গৌরবেরই কান্না দিয়ে ভরছি মার শ্যাম আঁচল। আমরা গৌরবের কান্না দিয়ে, অর্থাৎ গৌরবের কান্না মানে যেই কান্নায় কোনো রকম দুঃখ তো আছেই, স্বজন হারানোর কষ্ট তো আছেই, কিন্তু তার সঙ্গে থাকে গৌরব বা সম্মান। একজন সোলজার যে যুদ্ধক্ষেত্রে যার মৃত্যু হয়, মৃত্যু মানুষের সবসময় কষ্টদায়ক, মৃত্যু সবসময় বেদনাদায়ক, মৃত্যু সতত দুঃখের। সত্ত্বেও একজন সৈন্য যখন যুদ্ধক্ষেত্রে প্রাণ হারায় তখন তাকে রাজকীয় মর্যাদায় তার মৃতদেহ বাড়ির লোকের হাতে তুলে দেওয়া হয়। একজন সৈনিকের মা সে কাঁদে তার পুত্র হারাবার শোকে, কিন্তু সে কাঁদলেও সেই কান্না তার কিন্তু বড় সম্মানের। একজন চোর, যার ছেলে ধরো চোর, পুলিশের এনকাউন্টারে মরে গেল, তার মৃত্যু এবং একজন সৈনিকের মৃত্যু, দুটো মৃত্যুকের মধ্যে অনেক পার্থক্য আছে। একজন দুষ্ট লোক, তাকে যখন গণপিটুনিতে মারা যায়, তাকে তার ডেড বডি যখন তার পরিবারের হাতে তুলে দেওয়া হয় তখন তার পরিবারের কিন্তু তার জন্য শোক তো হবেই, প্রিয়জনের জন্য সবসময় কষ্ট হয়, কিন্তু তার সঙ্গে সেই কষ্টের মধ্যে থাকে লজ্জা, অসম্মান। কিন্তু একজন সৈনিকের যখন মৃত্যু হয়, তার মৃতদেহ যখন তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়, তার মা সন্তান শোকে
প্রবলভাবে কষ্ট পায়। কষ্ট পেয়েও কিন্তু বলে না যে আমার সন্তান কেন সৈন্যদলে গিয়েছিল, তার মৃত্যু হলো না। তার মা গৌরবের কান্না কাঁদে, মানে তার সন্তান দেশকে বাঁচানোর জন্য গিয়েছিল, দেশ মায়ের জন্য গিয়েছিল। এক্ষেত্রে এই মৃত্যু কিন্তু গৌরবের মৃত্যু। সেই জন্যই কবি বলছেন এই যে কনসেপ্টটা, একে বলছেন গৌরবের কান্না। অর্থাৎ আবার পড়ি এই লাইনটা, তাহলে আমরা বুঝতে পারবো। বলছে যে ওই দারুণ উপপল্লবের দিনে আমরা দানিশী, যে কোনো জাতীয় বিপর্যয়ে প্রথম কারা এগিয়ে যায়? ছাত্রদল এগিয়ে যায়। জাতীয় বিপর্যয়ে কারা এগিয়ে যাচ্ছে? ছাত্রদল। মোদের মাঝে মুক্তি কাঁদে বিংশ শতাব্দীর। আমাদের মাঝে বিংশ শতাব্দীর মুক্তি আমাদের মাঝেই লুকিয়ে আছে। মোরা গৌরবেরই কান্না দিয়ে ভরেছি মার শ্যাম আঁচল। শ্যাম আঁচল মানে আমাদের মা, আমাদের দেশ জননী। দেশ জননীও কিন্তু তার সন্তান হারার দুঃখে কাঁদে। লাখো লাখো ছেলে, তাজা তাজা বীর যারা শহীদ হচ্ছে, দেশ জননীকে আমরা যদি জননী হিসেবেই ধরি, তারও কিন্তু কষ্ট হচ্ছে। আজকে ক্ষুদিরাম বসু থেকে শুরু করে বিনয় বাদল দীনেশ, এই যারা বীর বিপ্লবী, এদের যে মৃত্যু, এই মৃত্যু কিন্তু মৃত্যু নয়। তাদেরকে আমরা সারা জীবন মনে রাখি। অর্থাৎ তাদের মৃত্যুর জন্য তাদের পরিবারের লোকেদের কষ্ট হলেও সেই কষ্টের মধ্যে কিন্তু থাকে গৌরব। বলছে ভরেছি মার শ্যাম আঁচল। মায়ের শ্যাম আঁচল অর্থাৎ আমাদের দেশ মাতৃকার, তাকে আমরা সুজলা সুফলা শস্য শ্যামলা মাতা বলে আমরা বলি। তার মায়ের সেই শ্যাম আঁচল আমরা ভরেছি। কারা? না, আমরা ছাত্রদল। আমরা রচি ভালোবাসার আশার ভবিষ্যৎ। ছাত্রদল বলছে আমাদের মাধ্যমে কিন্তু ভবিষ্যতের স্বপ্ন দেখাই। অর্থাৎ একটা যুগ শেষ হয়ে অন্য যুগের সৃষ্টি হয়। পুরাতন যুগ, পুরনো যত ধ্যান ধারণাকে ছুঁড়ে ফেলে দিয়ে নতুন সংস্কার করে নতুনভাবে নতুন সমাজের সৃষ্টি হয়। ছাত্রদা সেই নতুন সমাজকেই স্বাগত জানায়। বলছি এই যে পুরনো বস্তা পচা ভাবধারণাকে কেন্দ্র করে বা ছুঁড়ে ফেলে দিয়ে নতুন সমাজ, এই যে নতুন আশা, নতুন ভবিষ্যৎ, নতুন আশা অর্থাৎ হোপ, ভালো হবেই। এই যে এখন এই মুহূর্তে আমাদের সবার হোপ কি? যে পৃথিবী আবার করোনা মুক্ত হবে। এই যে হোপ, এই যে হোপটা নিয়ে আমরা বেঁচে থাকি, এই যে আশা, বলছে এই আশার ভবিষ্যৎটা কিন্তু কারা রচনা করে? ছাত্র সমাজ। ছাত্র সমাজ তাদের প্রাণের বিনিময়ে, ছাত্র সমাজ তাদের আত্মত্যাগের বিনিময়ে, ছাত্র সমাজ তাদের বলিদানের বিনিময়ে কিন্তু দেশের এই ভবিষ্যৎ রচনা করছে। আমরা রচি ভালোবাসার আশার ভবিষ্যৎ। মোদের স্বর্গপথের আভাস দেখায় আকাশ ছায়াপথ। বলছে মোদের স্বর্গপথের আভাস দেখায় আকাশ ছায়াপথ। অর্থাৎ ছাত্রদলের এতটাই তাদের চিন্তাধারার মধ্যে পজিটিভ চিন্তাধারা, অর্থাৎ তারা যেন ভাবে যে আমাদেরই এই যে স্বর্গপথ, অর্থাৎ ছাত্রদলের মৃত্যু হচ্ছে, তারা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, তাজা প্রাণ রক্তে রাল হয়ে গেল, তাদের মৃত্যু হচ্ছে। বলছে এই যে আমরা মৃত্যু হচ্ছে বা ছাত্রদলরা মরে যাচ্ছে, তারা নতুন কিছু পাবার আশায়, বলছে আকাশ ছায়াপথ, আকাশের ছায়াপথের দিকে তাকালে আমরা বুঝতে পারি যে আমাদের এই অভিযান, আমাদের এই আন্দোলন সফল হতেও পারে, নাও হতে পারে। অর্থাৎ ছাত্রদল কিন্তু জানে যে তাদের আন্দোলন কতটা সফল হবে তারা জানে না। অনেক সময় তারা মরীচিকার পেছনে দৌড়য়, অনেক সময় তাদের চিন্তাধারা, তাদের কনসাসনেস, তাদের চৈতন্য বোধ হয়তো সঠিক পথের সন্ধান দেয়ও না। সেই জন্য অনেক সময় অনেক ছাত্র আন্দোলন হয়তো 100% সফল হয়নি। তৎসত্ত্বেও ছাত্র আন্দোলনের মাধ্যমেই পৃথিবীতে গড়ে উঠবে কনসাসনেস, চেতনা আনবে বিপ্লব, এবং
বিপ্লব আনবে মুক্তি। তাই শেষে কি লিখেছেন কবি? বলেছেন, মোদের চোখে বিশ্ববাসীর স্বপ্ন দেখা হোক সফল, আমরা ছাত্রদল। তার মানে কবি, যদিও কবিতাটা তদানীন্তন সময় আমাদের দেশ ছিল পরাধীন দেশের স্বাধীনতা যুদ্ধ, পরাধীন দেশের সমাজ সংস্কার সব কিছু মিলিয়ে কবি এই কবিতাটা লিখেছিলেন। তৎসত্ত্বেও এই কবিতা যেন সমস্ত কালের গণ্ডি অতিক্রম করে দিল, অর্থাৎ চিরকালীন হয়ে গেল। কেন চিরকালীন হয়ে গেল? যা সমস্ত কালের সীমানাকে অতিক্রম করে আমরা তাকেই বলি চিরকালীন। আজকে দেখো, এই কবিতার একদম শেষে কবি লিখেছেন, মোদের চোখে বিশ্ববাসী। মানে কবি কিন্তু শুধুমাত্র আমাদের দেশ তথা ভারত তথা বাংলায় সীমাবদ্ধ থাকেননি, তিনি গোটা পৃথিবীর সমস্ত আন্দোলনের যে স্রষ্টা বা সমস্ত আন্দোলনকে কেন্দ্র করেই উনি লিখেছেন যে মোদের চোখে বিশ্ববাসীর স্বপ্ন দেখা হোক সফল। বিশ্বে শুধু যে ভারতবর্ষেই কষ্ট, ভারতবর্ষেই সমাজ সংস্কারের প্রয়োজন তা তো নয়। আজও আমরা দেখছি পৃথিবীর বিভিন্ন দেশে বর্ণ বৈষম্য থেকে শুরু করে বিভিন্ন রকম সমস্যা, এই ধরনের সমস্যার সমাধান করতে কিন্তু এগিয়ে আসে যুব সম্প্রদায় বা ছাত্র সমাজ। প্রথমেই তারা এগিয়ে আসে, তাদের হাত ধরেই আসে পৃথিবীতে সুন্দর জীবন, সুন্দর ভবিষ্যৎ, নতুন আশার আলো, নতুন সূর্য। তাহলে বিশ্ববাসীর চোখে স্বপ্নের মাধ্যমে কবি ছাত্রদলেরই জয়গান গেয়েছেন। তাহলে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ছাত্রদলকেই কিন্তু এই দেশের বা তথা গোটা বিশ্বের মূল শক্তি এবং শৌর্যের কেন্দ্র বলে ঘোষণা করেছেন। নবপ্রাণ প্রাচুর্যে ভরা এই নবীন ছাত্রদলই কিন্তু দেশ ও জাতির সমস্ত শক্তি, সাহস, বল এবং বীর্যের উৎসস্থল। কোনো বাধাবিঘ্নই এদের চলার পথ রোধ করতে পারে না। বিপর্যয়ের দুর্বান আনন্দে এদের পদক্ষেপের আঘাতে কঠিন মাটি কিন্তু রক্তাক্ত হয়। বেগের আবেগ এবং আবেগের বেগে এরা সর্বদাই গতিময়। তাই এরা দ্বিধাদ্বন্দ্ব কাকে বলে জানে না। বিপদ সংকুল মুহূর্তে সংগ্রামের রক্ত লেখায় এরা চলার পথকে রাঙা করে এগিয়ে যায়। জ্ঞানপথের পথিক এই ছাত্রদলের জ্ঞানের আলোকশিখা সদা সর্বদাই প্রজ্বলিত থাকে। আরেকবার বলি এই জায়গাটা, জ্ঞানপথের পথিক এই ছাত্রদল কিন্তু শিক্ষাকে অগ্রাহ্য করে না, তারা কিন্তু জ্ঞানকে নিজেদের মধ্যে অঙ্গীকৃত করে, অর্থাৎ জ্ঞানকে তারা নিজেদের মতো করে বোঝে এবং জ্ঞানের মাধ্যমে তারা পৃথিবীবাসীর কষ্ট, দুঃখ এবং পৃথিবীবাসীর শোষণ নিষ্পেষণটা খুব ভালো করে বোঝে। বিশেষ করে শাসক এবং শোষিতর মধ্যে ফারাকটা কিন্তু ছাত্রদলই বোঝে, কারণ তারা প্রথমেই তারা বলেছে মোদের চক্ষে জ্বলে জ্ঞানের মশাল, বক্ষে ভরা বাক, কণ্ঠে মোদের কুণ্ঠাবিহীন নিত্যকালের ডাক। দারুণ বিপর্যয়ের মুহূর্তেও, অর্থাৎ চরম বিপর্যয়ের মুহূর্তেও এই তরুণ দল হাসি মুখে জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে যায়। এই যে ছাত্র দল, এরা কিন্তু কখনোই নিজেদের প্রাণ দিতে কখনো কুণ্ঠা হয় না। কি বলেছেন কবি? যে মোরা গৌরবেরই কান্না দিয়ে ভরেছি মার শ্যাম আঁচল, আমরা ছাত্রদল। আর কি বলেছেন? যে আমরা রচে ভালোবাসার আশার ভবিষ্যৎ, মোদের স্বর্গ পথে আভাস দেখায় আকাশ ছায়াপথ। মোদের চোখে বিশ্বভাষীর স্বপ্ন দেখা হোক সফল, আমরা ছাত্রদল। দারুণ বিপর্যয়ের মুহূর্তে এই তরুণের দল হাসি মুখে জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। তাদের কিন্তু মরতে কোনো কুণ্ঠাবোধ হয় না। এদের আত্মবলিদান
নিঃসন্দেহে স্মরণীয়। এদের মধ্যেই কিন্তু বিংশ শতাব্দীর তার মুক্তিসূর্য আছে, অর্থাৎ বিংশ শতাব্দীর মুক্তি কিন্তু এই ছাত্রদলের আত্মবলিদানের মধ্যেই আছে।